আমি মোহাম্মদ মাজহারুল হক রাজীব, এসিএমএ। আজকে আলোচনার টপিকস হলো অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল এর আলোচনা 4 থেকে 5টা পার্টে আলোচনা করতে হবে। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব পার্ট 1। পার্ট 1-এ আলোচনা করা হবে অ্যাকাউন্ট রিসিভেবলের ডেফিনিশন, কারেন্ট এবং নন কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কে আলোচনা করব উইথ এক্সাম্পলস। অ্যাকাউন্ট রিসিভেবল সোর্স, অর্থাৎ কিভাবে অ্যাকাউন্ট রিসিভেবল এই শব্দটা তৈরি হয়, কোন ট্রানজ্যাকশন থেকে, এবং অ্যাকাউন্ট রিসিভেবল রিকগনাইজ করতে করা হয় কিভাবে, এবং এটার অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্ট কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট কোথায়, এই বিষয়ে আজকে আলোচনা করব। অলরেডি আমরা বলেছি যে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা বেশ কয়েকটা পার্টে আলোচনা করব। এর মধ্যে পার্ট 1-এ আমরা আলোচনা করব এই 4টা টপিকস, যা আজকে আলোচনা হবে, এবং পার্ট 2-তে আলোচনা করব ভ্যালুয়েশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা অ্যাকাউন্ট রিসিভেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে 2টা পার্টে আলোচনা করা হবে। টপিক 1-এ আলোচনা করা হবে, 1-এ আলোচনা করা হবে আনকালেক্টেবল অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল যখন আনকালেক্টেবল সিচুয়েশন হয় তখন কিভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিতে হয় এবং সেটার ইম্প্যাক্ট কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। অ্যালাউন্স মেথড বেসড ইউজড ফর অ্যালাউন্স মেথড, অর্থাৎ অ্যালাউন্স মেথডের কিভাবে কোন বেসিস ইউজ করতে হয় এবং সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি কিংবা অ্যাকাউন্টিং ক্যালকুলেশন কি, সে বিষয়ে আলোচনা করা হবে পার্ট 2-তে। পার্ট 3-তে আলোচনা করা হবে প্রফেশনাল কিংবা একাডেমিক পরীক্ষায় এক্সামে আসতে পারে পার্ট 1 এবং পার্ট 2 বেসিসে যে ধরনের প্রশ্ন, সে ধরনের 2 থেকে 3টা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা হবে, এবং পার্ট 4-এ নোট রিসিভেবল এর কনসেপচুয়াল আলোচনা করা হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই সাথে আলোচনা করা হবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, অর্থাৎ যেগুলা একাডেমিক কিংবা প্রফেশনাল এক্সাম অর্থাৎ আইসিএমবি কিংবা এই জাতীয় প্রফেশনাল এক্সামে আসতে পারে এই টাইপের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে পার্ট 4-এ নোট রিসিভেবল সম্পর্কিত। সো আমরা আজকে শুরুতে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট রিসিভেবল পার্ট 1, যেখানে আমাদের আলোচনার ফার্স্ট টপিকস হবে ডেফিনিশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কি, অর্থাৎ আমরা কিভাবে চিনবো অ্যাকাউন্ট রিসিভেবল কে, সে বিষয়ে আমরা আজকে প্রথমেই আলোচনা করব। সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এর আইএস এবং আইএফআরএস এর ইম্প্যাক্ট, বা আইএস এবং আইএফআরএস এর কোথায় এটা আমরা পেতে পারি, সে বিষয়ে যদি আমরা শুরুতে বলতে চাই, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1-এ যেখানে বলা আছে যে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে IS 1, যেখানে ডিসক্লোজারে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কে কিছু আলোচনা পেতে পারি, অর্থাৎ কিভাবে এটাকে কারেন্ট অ্যাসেটে অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় ডিসক্লোজ করতে হয়, এবং আইএস IS 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডিসক্লোজার পার্টটা পাবো। এবং আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কে বলি যে অ্যাকাউন্ট রিসিভেবল কি, তখন এটাকে বলা হয় যে রিসিভেবলকে আমরা অবশ্যই বলতে পারি ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা সংজ্ঞাটা আসছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে, যেটা আলোচনা আইএফআরএস 9, যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট IFRS 9, সেখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কিত যদি 2টা আইএস বা আইএফআরএস এর কথা বলা হয়, সেক্ষেত্রে বলতে পারি IS 1 এবং IFRS 9। আচ্ছা, সো অ্যাকাউন্ট রিসিভেবল কি, আমরা শুরুতে বলতে পারি রিসিভেবল রিসিভেবলকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে পারি, যে রিসিভেবল হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো এটাকে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টও বলতে পারি। সো রিসিভেবলটা কখন ক্রিয়েট হয় এবং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা কি। সো আমরা যদি বলি যে রিসিভেবলকে আমরা একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলি, তার আগে আমরা বলতে পারি এটাকে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অথবা অথবা এটাকে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস নিয়ে আমাদের IFRS 9-এ আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস বলতে একটা কন্ট্রাক্ট বলা হয়, যেখানে আহ, আহ, একটা পক্ষ যদি 2টা এন্টিটি থাকে, এখানে ওয়ান এন্টিটি বা একটা সাইড থেকে এটা একটা রাইট তৈরি হয়, অন্য সাইডে এটা একটা লায়াবিলিটি তৈরি হয়। সো এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আবার 2 ধরনের বলা হয়, একটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এবং অন্যটাকে বলা হয় নন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি ক্যাশ একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, লোনস কে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল অ্যাসেট, রিসিভেবল কে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। অন্যদিকে নন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস কে বলতে পারি যেমন ইনভেন্টরি, নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট,
কিংবা প্রিপেড এক্সপেন্সকে বলা যায় নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো আজকের আমাদের আলোচনার টপিকস হলো রিসিভেবল। তাহলে আমরা বলতে পারি রিসিভেবল একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট, কারণ আমরা অলরেডি জেনেছি আইএফআরএস 9 অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে এটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, একটা নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সেই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের একটা এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি রিসিভেবল বা অ্যাকাউন্ট রিসিভেবল। সো এখন অ্যাকাউন্ট রিসিভেবলের ডেফিনিশন বা অ্যাকাউন্ট রিসিভেবল কি বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেফিনিশন বা আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি সেটা আমরা এখন দেখব। তো রিসিভেবল কখন তৈরি হয়? যখন সে আহ, যদি আমরা সেলস এর পার্সপেক্টিভে বলি, যদি আমরা যখন সেলস করা হয়, যদি সেই সেলসটা যদি বাকিতে করা হয়, তাহলে একটা রিসিভেবল ক্রিয়েট হয়। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে আমরা জানি যে কোনো অর্গানাইজেশনে যদি একটা ম্যাটেরিয়াল বা একটা প্রোডাক্ট তৈরি করা হয়, সেই প্রোডাক্টটা তৈরি পরে যখন সেলস করা হয়, তখন সেলসটা হতে পারে সেলসটা কয়েকটা ফরম্যাটে হতে পারে। সেটা হতে পারে নগদে সেলস, অর্থাৎ ক্যাশ টাকার বিনিময়ে সেলস। সেটা হতে পারে বাকিতে সেলস, অর্থাৎ কিছুদিন পরে হতে পারে সেই সেলস এর টাকাটা পাবে, অর্থাৎ কিছু সময়ের জন্য সেটা বাকিতে দেওয়া হলো। যখন বাকিতে সেলস করা হয়, তখন তখন আমরা সেলসটাকে রিকগনাইজ করব। অন্যদিকে যে টাকাটা যার কাছ থেকে পাব, অর্থাৎ যেটা আমার দেনাদার, সেটাকে আমরা বলবো অ্যাকাউন্ট রিসিভেবল বা রিসিভেবল, অর্থাৎ আমার একটা রিসিভেবল ক্রিয়েট হবে। তার মানে আমরা বলতে পারি যখন বাকিতে সেল করা হয়, তখন রিসিভেবল ক্রিয়েট করা হয়। এই রিসিভেবলটা দুই ধরনের হতে পারে। একটা হতে পারে কারেন্ট রিসিভেবল আর একটা হতে পারে নন কারেন্ট রিসিভেবল। অর্থাৎ রিসিভেবলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কারেন্ট, যেটাকে আমরা অবশ্যই বলতে পারি কারেন্ট অর শর্ট টার্ম রিসিভেবল, অথবা নন কারেন্ট, অথবা অর লং টার্ম রিসিভেবল। আমরা এইভাবে ভাগ করতে পারি রিসিভেবলটাকে, যেটা হতে পারে শর্ট টার্ম, হতে পারে লং টার্ম। তো শর্ট টার্ম কখন রিসিভেবল, অর্থাৎ কারেন্ট অর শর্ট টার্ম রিসিভেবল কখন বলবো, এবং লং টার্ম অথবা নন কারেন্ট রিসিভেবল কখন বলবো? তো কারেন্ট অ্যান্ড শর্ট টার্ম রিসিভেবল বলতে আমরা বুঝাচ্ছি যে যে রিসিভেবল কোম্পানি যদি আশা করে, এক্সপেক্ট করে যে তার অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু আমরা পূর্বেই বললাম যে সেলস যদি বাকিতে ক্রয় করা হয় তখন রিসিভেবল ক্রিয়েট করা হয়। তখন এই যে সেলসটা বাকিতে বিক্রি করা হলো, সে হতে পারে 1,000 টাকা জানুয়ারি মাসের 5 তারিখে বিক্রি করা হলো বাকিতে। তো এই যে জানুয়ারি মাসের 5 তারিখে 1,000 টাকা বিক্রি করা হলো, সেটা হতে পারে আশা করতেছে যে সে 5 মাসের মধ্যে পেয়ে যাবে, কিংবা হতে পারে এটা 10 মাসের মধ্যে পাবে। তো এই যে ডিউরেশনটা, এই ডিউরেশনকে কনসিডার করে এটাকে কারেন্ট অথবা নন কারেন্ট রিসিভেবল বলা হয়। বলা যায় যে কোম্পানি যদি মনে করে যে তার অ্যাকাউন্ট রিসিভেবলটা বা রিসিভেবলটা সে কালেক্ট করতে পারবে, অর্থাৎ ক্যাশটাকে পেয়ে যাবে উইদিন উইদিন এ ইয়ার, অর্থাৎ 1 বছরের মধ্যে, অথবা উইদিন এ ইয়ার অর ডিউরিং দ্য কারেন্ট অপারেটিং অপারেটিং সাইকেল, এই দুইটার মধ্যে যেটা লঙ্গার, অর্থাৎ 1 বছর সময়, অর্থাৎ যেদিন সে বিক্রি করলো সেখান থেকে 1 বছর সময়, কিংবা তার যে বর্তমান অপারেটিং সাইকেল, এই দুইটার মধ্যে যে সময়টাকে বড় সময়, সেই সময়কে কনসিডার করে যদি সে পেয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কারেন্ট অর শর্ট টার্ম রিসিভেবল। অন্যদিকে লং টার্ম রিসিভেবল বলতে বোঝাচ্ছে যেগুলা তার পরবর্তী সময় পাওয়া যাবে, সেগুলোকে আমরা বলবো লং টার্ম রিসিভেবল। সো আমরা যদি তার বাহিরে কারেন্ট নন কারেন্ট রিসিভেবলের বাহিরে আমরা অন্যভাবে বলা যেতে পারে রিসিভেবলকে, রিসিভেবল থেকে ট্রেড রিসিভেবল তৈরি হতে পারে, কিংবা নন ট্রেড রিসিভেবল তৈরি হতে পারে। এবং ট্রেড এবং নন ট্রেড রিসিভেবল সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী পার্ট থ্রি পার্ট 3 ও পার্ট 4-এ। সো তখন আমরা ট্রেড এবং নন ট্রেড রিসিভেবল সম্পর্কে বলবো। সো এখন আমরা জানবো যে অ্যাকাউন্ট রিসিভেবলের সোর্স কোথায়, অর্থাৎ কোথা থেকে অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রিয়েট হয়, অর্থাৎ কোন আঙ্গিকে অ্যাকাউন্ট রিসিভেবলটা তৈরি হয়। আমরা অলরেডি বলেছি যে
সে একটা এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলি যে আমাদের বোঝার সুবিধার্থে, যে এবিসি একটা কোম্পানি, সে ম্যাটেরিয়াল ক্রয় করে, ম্যাটেরিয়াল পারচেস করে, সে ম্যাটেরিয়াল পারচেস করে সে একটা প্রোডাক্ট তৈরি করে। সো প্রোডাক্ট তৈরি পর্যন্ত একটা ধাপ, যখন প্রোডাক্টটা তার হয়ে গেল, অর্থাৎ ফিনিশ গুড অবস্থায় চলে আসলো, এই ফিনিশ গুড প্রোডাক্টকে সে এখন সেল করবে। যখন সে সেল করে তখন কি কি সিচুয়েশন তৈরি হতে পারে, অর্থাৎ সেলস করবে তার ফিনিশ গুড, ফিনিশ গুড, সেই ফিনিশ গুডকে সে এখন সেলস করতে চাচ্ছে। তাহলে ফিনিশ গুডকে সেল করা হবে। যদি সেল করে অর্থাৎ বিক্রি করে, বিক্রি হতে পারে ক্যাশ সেলস, হতে পারে ক্যাশ সেলস, হতে পারে ক্রেডিট সেলস। আমরা ক্রেডিট সেলস বলতে বোঝাচ্ছি যেটা বিক্রয়ে সেলস করা যেতে পারে। তো যখন সে ক্যাশ সেলস করে তখন সে ক্যাশ টাকা পাবে, তার বিনিময়ে তার প্রোডাক্টটা, অর্থাৎ তার যে প্রোডাক্টটা সে বিক্রি করতে চাচ্ছে, সে বিক্রিত পণ্যটা তার চলে যাবে। যেটাকে আমরা বলতে পারি, যদি আমরা জার্নালে রূপান্তর করি, যেটাকে আমরা বলতে পারি যে ক্যাশ ডেবিট, যেহেতু ক্যাশ টাকা তার বৃদ্ধি পেল। অন্যদিকে বলা যেতে পারে যে ক্যাশ হলো সেলের কারণে, সো সেলস মানে রেভিনিউ অর্থাৎ আয়, আয় যদি বৃদ্ধি পায় অর্থাৎ সেলস ক্রেডিট আমরা বলতে পারি। তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, অর্থাৎ সেলসটাকে রিকগনাইজ করা হলো এবং ক্যাশ টাকা যেহেতু বৃদ্ধি পেলো, কারেন্ট অ্যাসেট তার বৃদ্ধি হলো, ক্যাশ একটা কারেন্ট অ্যাসেট আইটেম। কিন্তু যখন এটা সেলস ক্রেডিট করা হয় অর্থাৎ ক্রেডিট সেলস তৈরি হয়, তখন সেলস তার অবশ্যই রিকগনাইজ হবে অর্থাৎ সেলস ক্রেডিট হবে। কিন্তু ক্যাশটা ডেবিট না হয়ে, কারণ এখানে যেহেতু ক্যাশ বৃদ্ধি পায় না, তখন আমরা বলতে পারি যে তার একটা দেনাদার তৈরি হলো, একটা রিসিভেবল তৈরি হলো, যেটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অর্থাৎ যখন ক্যাশ সেল করা হয় তখন ক্যাশ বৃদ্ধি পায়, যখন এটা বাকিতে সেলস করা হয় তখন ভবিষ্যতে পাওয়া যাবে যে টাকা, যেটাকে আমরা বলতেছি রিসিভেবল, যেটা সেলস থেকে ক্রিয়েট হয়, সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি অ্যাকাউন্ট রিসিভেবল। সেই টাকাকে আমরা বৃদ্ধি করে দিলাম অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রিয়েট হচ্ছে যখন বাকিতে সেলস করা হয়, তখন অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রিয়েট হয়। এই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পরবর্তীতে, যদি সে পরবর্তীতে টাকা কালেক্ট করে, তখন একটা একটা সিচুয়েশন তৈরি হবে। যদি সে ধরেন অ্যাকাউন্ট রিসিভেবল 1,000 টাকা হলো, 1,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল, সেই 1,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল যদি সঠিক সময়ে সে পেয়ে যায়, তখন আমরা বলতে পারি একটা সিচুয়েশন। হতে পারে সে সম্পূর্ণ টাকাটা সঠিক সিচুয়েশন না পেয়ে 80% টাকা পেলো, বাকি 20% টাকা সে পাবে না, এমন একটা সিচুয়েশন দাঁড়ালো। তখন এটা একটা সিচুয়েশন, সেগুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবো। সো আমরা বলতে পারি অ্যাকাউন্ট রিসিভেবলের সোর্স, অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হয় কোথা থেকে, যখন ক্রেডিট সেলস তৈরি করা হয়, অর্থাৎ যখন বাকিতে পণ্য বিক্রি করা হয় তখন অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রিয়েট হয়। রিকগনিশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, রিকগনিশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল বলতে আমরা কি বোঝাচ্ছি? যেমন আমরা অনেক সময় দেখবো যে আমরা যখন এই জাতীয় টার্মস গুলা, এই জাতীয় টার্মস গুলা আমরা প্রায়ই দেখবো, খেয়াল করব সেগুলা কি, আমরা দেখি সেখানে কি বলা আছে। যেমন হতে পারে টার্মস মেবি 2, 10 and 30। এই 2, 10 and 30 বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ কখনো কোনো এক্সাম্পল যদি আসে যে মিস্টার এবিসি কোম্পানি XYZ এর কাছে বিক্রি করলো, বিক্রির সময় তার টার্ম ছিল 2, 10 and 30। তাহলে এই 2, 10 and 30 বলতে কি বোঝাচ্ছে? 2, 10 and 30 বলতে বোঝাচ্ছে যে সে যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে, অর্থাৎ 10 কার্য দিবসের মধ্যে যদি টাকা পরিশোধ করে তখন তখন তাকে 2% ডিসকাউন্ট পাবে। অর্থাৎ যদি সে 1,000 টাকা পণ্য বিক্রি করে অথবা 100 টাকার পণ্য বিক্রি করে, সে যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেয়, তাকে 2% কম দেয়া লাগবে। অর্থাৎ যে ক্রয় করলো সে 2% কম, 2 টাকা কম, অর্থাৎ বাকি 98 টাকা দিবে। এবং অবশ্যই তাকে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এটা আবার কখনো কখনো, কখনো 2, 10 and 30 না হয়ে হতে পারে 2, 10 EOM। এই ইওএম বলতে বোঝাচ্ছে কি সেটা আমাদের জানা দরকার। এবং টার্মস হতে 2, 10 AOM এবং নেট 20, 2, 10 NOM, 2, 10 UM and net 30 UM, এটাও থাকতে পারে। অর্থাৎ 2, 10 UM এন্ড অফ মান্থ, অর্থাৎ এটা বোঝাচ্ছে
যদি সে, অর্থাৎ যখন কোনো কন্ডিশনে, সেলস এর কন্ডিশনে এই ব্যাপারটা লেখা থাকবে 210 তখন আমরা বুঝতে হবে যে পরবর্তী মাসের 10 দিনের মধ্যে, 10 তারিখের মধ্যে যদি সে পরিশোধ করে তাহলে সে 2% ডিসকাউন্ট পাবে, এবং তাকে পরবর্তী মাসের 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। পরবর্তী মাসে 30 দিনের মধ্যে তাকে পরিশোধ করতে হবে। তাহলে সেলস এর ক্ষেত্রে এই দুই ধরনের টার্মস থাকতে পারে। একটা হতে পারে 2/10 and 30, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2%। আরেকটা হতে পারে 210 অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে, পরবর্তী মাসে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো যে এই রিকগনিশনের কি হতে পারে, এবং এই রিকগনিশন যখন করা হবে তখন দুইটা মেথড ফলো করা হয়। আমরা একটাকে বলতে পারি গ্রস মেথড, এবং আরেকটা মেথড হলো নেট মেথড। আমরা দুইটা মেথডকে একসাথে দেখব। তাহলে একটা এক্সাম্পল যদি এমন হয় যে সেলস করা হয়েছে 10,000 টাকা, যেখানে টার্মস ছিল 210 and 30, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবে, 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এই জাতীয় সিচুয়েশনে দুইভাবেই কোম্পানি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে পারে। সে ক্রস মেথডও করতে পারে, নেট মেথডও করতে পারে। এখন আমরা দেখব ক্রস মেথডে কি ধরনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় এবং নেট মেথডে কি ধরনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়, এবং আমরা এটাও দেখব যে এটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট কোথায়। সো যখন সেলস করা হবে, অর্থাৎ যখন সেলসটা হবে, সেলস অলরেডি আমরা বলছি সেলস টাকা 10,000, এই 10,000 এর শর্ত ছিল, টার্মস ছিল 2/10 and 30। তাহলে যখন সেলসটা হবে, যখন সেলস হবে তখন জার্নালটা হবে যে, যেহেতু আমরা বলতে পারি এটা সেলসটা অবশ্যই বাকিতে হয়েছে, অবশ্যই বাকিতে হয়েছে, কারণ যদি ক্যাশ, যখন শুধু সেলস বলা হবে যে সেল করা হবে, অ্যাকাউন্টিং এর আমরা সবসময় প্র্যাকটিস অনুযায়ী এটা আমরা ধরে নেই এটা বাকিতে সেলস। তো যখন 10,000 টাকা সেলস করলো তো বাকিতে সেলস করলো, তখন আমরা অলরেডি আলোচনা করছি এটা জানার হবে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এবং অলওয়েজ ইজ সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট কারণ হলো সেলস রিকগনাইজ করা হলো এবং বাকিতে বিক্রি করা হলো, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। সেম জার্নাল গ্রস এবং নেট মেথডে হবে, সেম জার্নাল গ্রস এবং নেট মেথডে সেম জার্নাল হবে। পার্থক্যটা হবে যে গ্রস মেথড বলতেছে, গ্রস মেথড কি বলতেছে এবং নেট মেথড কি বলতেছে। গ্রস মেথড বলতেছে যে যখন অ্যাকাউন্ট রিসিভেবল সেলস করা হলো, বিক্রি করা হলো, তখন সে তখন সে ফুল টাকাকে রিকগনাইজ করবে সেলসে, অর্থাৎ 10,000 টাকা ডেবিট, 10,000 টাকা ডেবিট, 10,000 টাকা ক্রেডিট, অর্থাৎ ফুল 10,000 টাকা ডেবিট এবং ফুল 10,000 টাকা ক্রেডিট। কিন্তু নেট মেথড বলতেছে, নেট মেথড ধরে নিচ্ছে যেহেতু 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট দেয়া লাগবে, তার মানে নেট মেথড শুরুতেই ধরে নিচ্ছে, অর্থাৎ নেট করে নিচ্ছে ওই 2% কে সে বাদ দিয়ে বাকি টাকাকে রিকগনাইজ করতেছে। তো 2% কে বাদ দিয়ে বাকি টাকা রিকগনাইজ করার অর্থ হলো 10,000 টাকার 2% বাদ, তাহলে বাকি 98%, 98% টাকাকে সে রিকগনাইজ করতেছে। অর্থাৎ নেট মেথড বলতেছে যে যা সেল হলো, তো 10,000 টাকা সেল হলো, এই সেলের অলরেডি যেহেতু বলা হয়েছে যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট, নেট মেথড ধরে নিচ্ছে অবশ্যই ডিসকাউন্টটা দেয়া লাগতে পারে, সেজন্য 2% বাদ দিয়ে 10,000 টাকা থেকে 2% বাদ দেয়া, অর্থাৎ বাকি 98%কে, বাকি 98%-এর 98%কে সে রিকগনাইজ করতেছে শুরুতে, অর্থাৎ 9,800 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ সে ধরে নিচ্ছে আমার রিসিভেবল তৈরি হচ্ছে 9,800 ডেবিট, এবং আমি বিক্রয় করছি 9,800, ওই 200 টাকা সে হিসাবের মধ্যে রাখতেছে না। এটা হলো যখন সেলস যখন সেলসটা সংগঠিত হলো। তার পরবর্তী সিচুয়েশন কি দাঁড়াতে পারে, হতে পারে এটা আমরা আমাদের সুবিধার্থে ধরে নিলাম এটা জানুয়ারি মাসের 5 তারিখ, 5 তারিখের একটা ঘটনা। এখন জানুয়ারি মাসের 8 তারিখ, জানুয়ারি মাসের 8 তারিখে এই 1,000 টাকার মধ্যে, 10,000 টাকার মধ্যে 4,000 টাকা, ব্যাপারটা এরকম হতে পারে পেমেন্ট অফ টাকা 4,000, অর্থাৎ 4,000 টাকা অফ সেলস রিসিভড উইদিন ডিসকাউন্ট পিরিয়ড। এই উইদিন ডিসকাউন্ট পিরিয়ড যদি শব্দটা নাও লেখা থাকে আমরা বুঝতে পারবো, কারণ যেহেতু জানুয়ারি মাসের 5 তারিখে সেলস হয়েছে, জানুয়ারি 8 তারিখে টাকাটা পেমেন্ট হয়েছে, অর্থাৎ যে
যে যার কাছে বিক্রি করা হয়েছিল সে 4,000 টাকায় 10,000 টাকার মধ্যে 4,000 টাকা পরিশোধ করছে, অর্থাৎ সে 10 দিনের মধ্যে পরিশোধ করছে। সো উইদিন ডিসকাউন্ট পিরিয়ড যদি লেখা নাও থাকে আমরা বুঝে নেবো এটা উইদিন ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করা হয়েছে 4,000 টাকা। যেহেতু 10 দিনের মধ্যে পরিশোধ করা হয়েছে 4,000 টাকা, 4,000 টাকা বলতে বোঝাচ্ছি সেলস এর 4,000 টাকা, সেলস অ্যামাউন্টে 4,000 টাকা। তখন আমরা গ্রস মেথডে আমরা জার্নাল দিব ক্যাশ ডেবিট, কারণ ক্যাশ টাকা পাওয়া গেছে। অন্যদিকে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কারণ আমরা যেহেতু 10,000 টাকা বিক্রি করি, অ্যাকাউন্ট রিসিভেবল ফুল 10,000 টাকাকে ডেবিট করছি, সেই 10,000 টাকার মধ্যে এখন 4,000 টাকা পেয়ে গেছি, তখন আমরা বলবো আগে যে টাকা আমরা ডেবিট করছিলাম 10,000 টাকা, সেখান থেকে এখন 4,000 টাকা ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হলো 4,000 টাকা। তাহলে ডেবিট কত হবে? 4,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল সে ক্রেডিট করে দিল। যেহেতু সে উইদিন ডিসকাউন্ট পিরিয়ড অর্থাৎ 5 তারিখে সেল করে 10 দিনের মধ্যে পরিশোধ করছে, তার মানে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছে, তাহলে এই 4,000 টাকার মধ্যে 2% তাকে ডিসকাউন্ট দেওয়া লাগবে, অর্থাৎ ওই দেনাদার 2% কম টাকা দিবে আমাদেরকে, যেহেতু এটা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি ক্যাশ ডেবিট, এই ডেবিট হলো, আমরা যদি এখানে লিখি ডেবিট হলো 4,000-এর 98%। কেন আমরা 98% বলতেছি? কারণ 2% তাকে ডিসকাউন্ট দেওয়া লাগবে, যেহেতু সে 10 দিনের মধ্যে পুরো টাকাটা দিয়েছে। তাহলে আমরা ক্যাশ টাকা পাবো কত? 2% এর কম, অর্থাৎ 4,000 ইন্টু 0.98, অর্থাৎ 98% টাকা আমরা পাবো 3,920 টাকা। বাকি টাকা যেটা, অর্থাৎ 4,000 থেকে বাকি 3,920 মাইনাস করব, অথবা আমরা বলতে পারি 4,000 থেকে 2% করব, অর্থাৎ 80%, 80 টাকা। সেটা কিভাবে পেলাম? 4,000 ইন্টু 2%, অর্থাৎ 2% যে ডিসকাউন্ট দিলাম সেটাকে আমরা তখন বলবো সেলস ডিসকাউন্ট, ডিসকাউন্ট ডেবিট। তাহলে যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকাটা পেয়ে যায় ক্রস মেথড অনুযায়ী, তখন আমরা যতটুকু টাকা পাবো ডিসকাউন্ট বাদে, অর্থাৎ 98%, 98% টাকা 2% ডিসকাউন্ট, সেটাকে আমরা ক্যাশে ডেবিট করবো। আর যে 2% ডিসকাউন্ট পেলাম, 2% ডিসকাউন্ট, সেটাকে আমরা সেলস ডিসকাউন্ট অর্থাৎ একটা খরচের মতো করে, অর্থাৎ ডেবিট, অর্থাৎ যেহেতু আমাদেরকে এই টাকাটা আমাদের আয় কমিয়ে দিয়েছে, অন্যদিকে উল্টা পাশে আমরা বলতে খরচ বাড়িয়ে দিয়েছে, সেটাকে আমরা বলতে পারি ডেবিট। এবং আমার ফুল অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু এখানে গ্রসে, যখন আমরা আলোচনা করছিলাম 10,000 টাকার ফুল 10,000 টাকা যেহেতু ডেবিট করছিলাম, সেখান থেকে আমরা ক্রেডিট করে দেবো 10,000 টাকা, অর্থাৎ 100%। এটা হলো আমাদের গ্রস মেথড। তাহলে গ্রস মেথডে যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা পেয়ে যায়, তখন ডিসকাউন্টটাকে রিকগনাইজ করা হয়। সেম কাজটা যদি আমাদের নেট মেথডে করি, সেম কাজটা, তাহলে তখন যদি আমরা নেট মেথডে করি, তখন আমরা অলরেডি আমরা এই 2%কে, যখন আমরা শুরুতেই 2%কে ডিসকাউন্ট বাদ দিয়ে অ্যাকাউন্ট রিসিভেবলকে কনসিডার করছি, অর্থাৎ 10,000 টাকা থেকে 2% বাদ দিয়ে 9,800 টাকা বাদ দিয়ে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে রিকগনাইজ করছি। তাহলে এটাকে আমরা অন্য পাশে বলতে পারি 4,000 টাকা, ওই 10,000-এর মধ্যে 4,000 ছিল, সো 4,000-এর মধ্যে আমরা 2% বাদ দিয়ে বাকি 98% আমরা রিকগনাইজ করছি। সেটা এমন হতে পারে 4,000 ইন্টু 0.98, অর্থাৎ যখন আমরা এই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছিলাম তখন আমরা 10,000-এর 98% করছি, আর এখন যদি আমরা 4,000 টাকা পাবো, তাহলে আমরা বলতে পারি 4,000-এর 98% এই 3,920 টাকা এই অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে আছে। তাহলে এখন আমরা যখন 4,000 টাকা পাবো, যদি আমরা পাওয়ার দৃষ্টিতে করি, অর্থাৎ আমার দেনাদার যখন আমাকে পেমেন্ট করবে, তখন এই 4,000-এর মধ্যে আমরা পাবো হলো 3,920 টাকা। তখন আমরা বলতে পারি ক্যাশ ডেবিট 3,920 টাকা, এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, কারণ আমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল, সেই ডেবিট থেকে আমি এখন কমিয়ে, ডেবিট থেকে এখন কমিয়ে দিব 3,920 টাকা। এখানে তাহলে আমরা কি করলাম, যে নেট মেথডে শুরুতেই আমি যেহেতু বাদ দিয়ে দিছি 2%, সো আমি যখন রিসিভ করার সময় আমি আর এই ফুল গ্রস 4,000 টাকা কনসিডার করবো না, কারণ আমি ধরেই নিয়েছিলাম যে সে অবশ্যই 2% ডিসকাউন্ট পাবে, এবং সে যেহেতু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করছে, তার মানে সে ডিসকাউন্ট পেয়েছে আমাদের নাদান। তাহলে আমি যে শুরুতে যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছিলাম 2% বাদ দিয়ে, সেটাই আমার সঠিক ছিল। এই জন্য এখন আর আমাদেরকে ওই ডিসকাউন্টটাকে কনসিডার করা লাগবে না। তাহলে কি পেলাম? ক্যাশ ডেবিট কিভাবে পেলাম? আমরা 4,000-কে ইন্টু 98%। অন্যদিকে তাহলে সেল করার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পেলাম ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে, সেক্ষেত্রে এক ধরনের জানা।
কিন্তু যদি সিচুয়েশনটা এমন হয় বাকি বাকি টাকা, অর্থাৎ বাকি টাকা হতে পারে জানুয়ারি মাসের 23 তারিখে, বাকি পেমেন্ট অফ টাকা 6,000, অর্থাৎ 4,000 টাকা যেহেতু আমরা 8 তারিখে পেলাম, বাকি 6,000 টাকা আমরা আফটার আফটার ডিসকাউন্ট পিরিয়ড পেলাম, অর্থাৎ উইদিন ডিসকাউন্ট পিরিয়ডে না পেয়ে আফটার ডিসকাউন্ট পিরিয়ডে পেলাম। এখানে এই শব্দটা হয়তো বা কোনো কোনো প্রশ্নে লেখা থাকবে না, তখন আমরা বুঝে নিব এই তারিখ দিয়ে। যেহেতু জানুয়ারি মাসে 5 তারিখে বিক্রি করছি, 10 দিনের মধ্যে পরিশোধ করলে ডিসকাউন্ট পাবো। জানুয়ারি মাসের 23 তারিখে আমরা টাকা পেয়েছি, অর্থাৎ আমাদের দাদা আমাকে পেমেন্ট করছে, তার মানে 10 দিনের পরবর্তীতে পেমেন্ট করছে, তখন আমরা ডিসকাউন্ট পাবো না। তাহলে এই আফটার ডিসকাউন্ট পিরিয়ড লেখা না থাকলে আমরা বুঝবো যে ডিসকাউন্ট পাবো না, তখন এই 6,000 টাকার জন্য কি ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আমরা শুরুতে যখন আমরা শুরু করছিলাম, শুরুতেই গ্রস মেথডে আমরা ধরে নিয়েছিলাম শুরুতেই আমরা গ্রস মেথডে আমরা ধরে নিয়েছিলাম যে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেয়া লাগবে না, এই জন্য গ্রস আমরা ফুল টাকা রিকগনাইজ করছি। এখন যেহেতু বাকি 6,000 টাকা ডিসকাউন্ট দেয়া লাগে নাই, তখন আমরা বলতে পারি ডিসকাউন্ট দেয়া লাগে নাই, তাহলে আমি ফুল টাকাটা পেয়েছি, তাহলে ক্যাশ ডেবিট ফুল 6,000 টাকা বলা যেতে পারে। অন্যদিকে ক্রেডিট কত হবে? যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই ক্রেডিটে হবে যেহেতু আমরা শুরুতে ওই 10,000-এর ফুল অংশটাকে রিসিভেবল করছি, এর মধ্যে 4,000-এর ট্রিটমেন্ট করছি, বাকি 6,000-এর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটে ফুল 6,000 আছে, তাহলে এই 6,000টা এখন ফুল 6,000 টাকা ক্রেডিট হবে। তাহলে গ্রস মেথডে কি করা হলো? ফুল আমরা যদি দেখি, গ্রস মেথডে যখন সেল করা হলো তখন সে ডিসকাউন্টকে কনসিডার করে নাই, এই জন্য ফুল টাকাকে কনসিডার করছে, 10,000 টাকা রিকগনাইজ করছে। পরবর্তীতে সে যখন ডিসকাউন্ট দেয়া লাগলো, যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে ডিসকাউন্ট দেওয়া লাগে, তখন শুধু ওই ডিসকাউন্টের যতটুকু টাকা ডিসকাউন্ট দেওয়া লাগছে অতটুকু শেষ ডিসকাউন্ট হিসাবে ডেবিট করলো, অর্থাৎ একটা নতুন ডিসকাউন্ট অ্যাকাউন্ট নামালো। আর বাকি যে 6,000 টাকা যেটা ফুল কোনো ডিসকাউন্ট দেওয়া লাগবে না, সেটা ফুল টাকা সে রিসিভ করছে, সো ক্যাশ ডেবিট, ডিসকাউন্টের প্রশ্নই আসে না। সো এখন রিসিভ যেটা পূর্বে ডেবিট ছিল 6,000 টাকা, সে 6,000 টাকা ক্রেডিট করছে। সরি, এখানে একটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে। তাহলে আফটার ফুল এই তিনটা এন্ট্রি যদি দেই, তখন আমরা দেখবো অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 ডেবিট ছিল, 4,000 ক্রেডিট, 6,000 ক্রেডিট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000, ক্রেডিট 4 আর 6 10,000, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল 0। তাহলে জার্নালটা হলো অন্যদিকে সেলস ক্রেডিট হলো 10,000, তাহলে সেলস ক্রেডিট 10,000, মানে আমি যদি কাট অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে 0 হয়ে গেল, সেলস ক্রেডিট হলো 10,000। অন্যদিকে ক্যাশ ডেবিট হলো কত আমরা দেখি, ক্যাশ ডেবিট হলো 3,920 যোগ 6,000, অর্থাৎ 9,920 টাকা ডেবিট হলো। সেলস ডিসকাউন্ট ডেবিট হলো 80 টাকা, অর্থাৎ ফুল তিনটা জার্নালকে আমরা একটু লিখতে পারি যে ক্যাশ ডেবিট 3,920 যোগ 6,000, 3,920 যোগ 6,000, সেলস ডিসকাউন্ট ডেবিট 80 টাকা। অন্যদিকে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল 10,000, ক্রেডিট 4 আর 6 10,000, অর্থাৎ 0 হয়ে গেল। তাহলে শুধুমাত্র সেলস ক্রেডিট 10,000 টাকা, তাহলে সেলস ক্রেডিট 10,000, অর্থাৎ তিনটা জার্নালের ইম্প্যাক্ট সর্বশেষ যদি আমরা বলি ঠিক এরকম হতে পারে, অর্থাৎ ক্যাশ ডেবিট 9,920, সেলস ডিসকাউন্ট ডেবিট 80 টাকা এবং সেলস ক্রেডিট 10,000 টাকা। অন্যদিকে এই যে 10,000 টাকা সে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে দিতে পারলো না, যেটা নেট মেথডে কি ইম্প্যাক্ট পড়বে সেটা আমরা একটু দেখি। নেট মেথডে কি ইম্প্যাক্ট পড়বে? যেহেতু নেট মেথড, এখন আমরা নেট মেথড করতেছি, নেট মেথড আমরা শুরুতে সেলস যখন হলো 10,000 টাকা, তখন শুরুতে আমরা বলে দিলাম, আমরা ধরে নিলাম যে 2% সে ডিসকাউন্ট পাবে। যেহেতু 2% সে ডিসকাউন্ট পাবে, তখন আমরা 2% ডিসকাউন্ট বাদ দিয়ে বাকি টাকাটাকে আমরা রিকগনাইজ করছি, অর্থাৎ সেলসে আমরা 98% টাকা রিকগনাইজ করেছি। পরবর্তী 4,000 টাকা সে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পরিশোধ করলো, তখন আমরা বললাম যে এই 4,000 টাকার জার্নাল দিলাম, কিন্তু বাকি 6,000 টাকা সে, যেটা আমরা পূর্বে ধরে নিয়েছিলাম যে ডিসকাউন্ট পাবে, এই 9,800-র মধ্যে, 6,000-এর ইন্টু 0.98, অর্থাৎ 5,880 টাকা আছে, কারণ 10,000-এর যদি এখানে 98% থাকে, তাহলে 6,000 98% হলো 5,880 টাকা আছে, অর্থাৎ ফুল 6,000 টাকা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট না করে আমরা পূর্বে 5,880 টাকা ডেবিট করছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস করছিলাম 5,880 টাকা। সেটা আমরা এই মুহূর্তে দেখলাম যে সেটা ডিসকাউন্ট ওই আমার যে কাস্টমার সে নিতে পারে নাই। যেহেতু সে নিতে পারে নাই, তাহলে তাহলে সে আমাকে ফুল টাকাটা দেবে, ফুল 6,000 টাকা দিতে হবে। অর্থাৎ আমি তাকে বলছিলাম যে তোমার কাছ থেকে আমি 5,880 টাকা পাই, কিন্তু এখন যেহেতু সে ডিসকাউন্টটা পেল না,
তাহলে সে আমাকে ওই 5,880 টাকার বদলে সে আমাকে 6,000 টাকা দিতে হবে, অর্থাৎ আমার ক্যাশ ডেবিট হবে 6,000 টাকা। তাহলে আমি ক্যাশ ডেবিট 6,000 টাকা দেবো, তাহলে ক্রেডিট দেবো কি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 6,000? কিন্তু আমার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিটে তো ডেবিটে তো আছে 5,880, তার মানে আমি 6,000 টাকা ক্রেডিট করতে পারবো না, আমি সর্বোচ্চ 5,880 টাকা ক্রেডিট করতে পারবো। তাহলে আমি এই ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দেওয়ার আগে আমার যে অ্যাকাউন্ট রিসিভেবল পূর্বে যে আমি রিসিভেবলটা আমি নেট মেথডের কারণে কম রিকগনাইজ করছি, এটাকে আগে আমাকে ফুল রিকগনাইজ করে নিতে হবে। তারপরে আমার ক্যাশের জার্নালটা দিতে হবে, অর্থাৎ রিসিভের জার্নালটা দিতে হবে, কালেকশনের জার্নালটা দিতে হবে। তাহলে শুরুতে আমাদেরকে, আমি যে 6,000 টাকার মধ্যে আমরা আমরা শুধু 10,000 টাকার 4,000 টাকার ট্রিটমেন্ট এখানে দিয়ে দিচ্ছি, আমরা বাকি 6,000 টাকার ট্রিটমেন্ট নিয়ে কথা বলতেছি। তো এই 6,000 টাকার মধ্যে পূর্বের এই অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে আমার 5,880 টাকা আছে এবং সেলস এর মধ্যে 5,880 টাকা আছে। এখন এই 5,880 নিয়ে আমরা কথা বলতেছি। তো আমরা দেখলাম এটা সে ডিসকাউন্টটা প্রায় নাই, কিন্তু আমরা পূর্বে ডিসকাউন্ট পাবে বলে আমরা রিকগনাইজ করছি। এখন আমরা ওই 20 টাকাকে, অর্থাৎ ওই টাকাকে যতটুকু কম রিকগনাইজ করছি, সে রিকগনাইজটাকে এখন ফুল করে দিতে হবে, কারণ পূর্বে রিকগনাইজটা আমাদের ভুল ছিল। তো ভুল ছিল, এটার অর্থ কি, আমাদের এই অ্যাকাউন্ট রিসিভেবলটাকে এখন ডেবিট করে দিতে হবে। ডেবিট হবে কত টাকা, যে পূর্বে এই 5,880 টাকা আমরা রিকগনাইজ করছি, অর্থাৎ 6,000 টাকা 98%। এখন 6,000 টাকার ওই যতটুকু টাকা আমরা ডিসকাউন্ট করছিলাম, যেটা আসলে ডিসকাউন্ট পাই নাই, সেই 2%কে এখন আমাদের রিসিভেবলটাকে বাড়ায় দিতে হবে, কারণ পূর্বে আমরা রিসিভেবল কমায় রাখছিলাম। যে যখন আমি, তার মানে কি, এখন রিসিভেবল ডেবিট 6,000, 5,000 ইন্টু 2%, ডেবিট করে দিলাম 6,000 ইন্টু 2%। আমি পাশে লিখে রাখি, 6,000 ইন্টু 2% আমরা ডেবিট করে দিলাম। অন্যদিকে ক্রেডিট তাহলে কি হবে? সেলস তো আমার রিকগনাইজ হয়ে গেল 9,800, 9,800। তাহলে ক্রেডিট কি হবে? এই ক্রেডিটটাকে আমরা বলি যে, যে সেলস ডিসকাউন্টটাকে আমরা পূর্বে কনসিডার করছিলাম, পূর্বে আমরা একটা সেলস ডিসকাউন্ট কনসিডার করি, তো আমরা কম রিকগনাইজ করছি, সেই সেলস ডিসকাউন্টটাকে আমরা এখন বাজেয়াপ্ত করে ফেলবো। বাজেয়াপ্ত বলতে ফরফিটেড করে ফেলবো, ফরফিটেড করে ফেলবো। অর্থাৎ পূর্বে আমরা একটা সেলস ডিসকাউন্ট রিকগনাইজ করার কারণে কম ডিসকাউন্ট করছিলাম, সেখানে 4,000 টাকা আমাদের সঠিক ছিল ডিসকাউন্টটা, বাকি 6,000 টাকা যে ডিসকাউন্টটা আমরা ধরেছিলাম সেটা আসলে সঠিক না, অর্থাৎ বাজেয়াপ্ত করে ফেলাম। এটাকে আমরা সেলস ডিসকাউন্ট ফরফিটেড নামে ক্রেডিট করলাম। কত টাকা? 120 টাকা। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট একটা নতুন ক্রেডিট হলো, অর্থাৎ পূর্বে আমার যে এই 6,000 অংশের মধ্যে 5,880 ছিল, এখন আরো 120 টাকা যোগ হলো। তাহলে 5,880 যোগ 120, তাহলে 5,880 ছিল পূর্বে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এখন আবার আমরা ওই সেলস ডিসকাউন্ট যেটা পূর্বে রিকগনাইজ ছিল, এটাকে ফরফিট করে বাজেয়াপ্ত করে ফেললাম, সেখানে বৃদ্ধি পেলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হলো 120। তাহলে আমার 6,000 এর জন্য আমার অ্যাকাউন্ট রিসিভেবল হলো 5,880 যোগ 120, অর্থাৎ 6,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল। এই 6,000 টাকা এখন আমার কালেকশন হয়েছে, তাহলে এটা জার্নাল হবে ক্যাশ ডেবিট কত টাকা, ফুল 6,000 টাকা। আমার যেহেতু কালেকশন হয়েছে, তাহলে আমরা বলতে পারি ক্যাশ ডেবিট 6,000 টাকা। অন্যদিকে অন্যদিকে আমরা বলতে পারি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 6,000 টাকা। তাহলে নেট মেথডে আমরা কি করতেলাম, যে শুরুতে শুরুতে সেলসটাকে রিকগনাইজ করা হয়, শুরুতে সেলসটাকে রিকগনাইজ করা হয়, যে ডিসকাউন্ট পাবে বিদায়, পরবর্তী যতটুকু ডিসকাউন্টের মধ্যে পাওয়া যায় ততটুকু ততটুকু এন্ট্রি দেওয়া হয়। আর যতটুকু ডিসকাউন্টের পরে পাওয়া যায়, যে ডিসকাউন্ট সে কনসিডার করা হয় না, তখন আমরা শুরুতে কালেকশনের জার্নাল না দিয়ে এখানে আমাদের দুইটা জার্নাল দিতে হয়। প্রথমে জার্নাল দিতে হয় যে পূর্বে যে ডিসকাউন্ট করলে সেই ডিসকাউন্টটা ফরফিটেড এর জন্য একটা জার্নাল, পরবর্তী জার্নাল দেওয়া হয় কালেকশনের জন্য, অর্থাৎ ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই জার্নালটা দেওয়া হয়। এভাবে আমাদের নেট মেথডে করা হয়। এখন আমাদের জানা দরকার, এখন আমাদের জানা দরকার এই যে এখানের যে সেলস ডিসকাউন্টটা, এটা কোথায় রিকগনাইজ করা হবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট কোথায়, এবং সেলস ডিসকাউন্ট ফরফিটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট কোথায়, এই দুটো বিষয় জানা দরকার। তো আমরা শুরুতে জানি যে গ্রস মেথড, এবং এই গ্রস মেথডে সেলস ডিসকাউন্টটা কোথায় আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিকগনাইজ করতে হবে, এবং সেলস ডিসকাউন্ট ফরফিটেরটাকে কোথায় রিকগনাইজ করতে হবে। তাহলে সেলস ডিসকাউন্ট যেটা গ্রস মেথডে পেলাম, এটা কোথায় রিকগনাইজ হবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। এবং সেলস ডিসকাউন্ট ফরফিটেড যেটা আমাদের নেট মেথডে পেলাম, সেটা কোথায় রিকগনাইজ হবে, সেটা আমাদের জানা প্রয়োজন। এক্ষেত্রে যদি আমরা গ্রস মেথড কনসিডার করি, তাহলে ইনকাম স্টেটমেন্টে এটাকে আমরা সেলস থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ সেলস মাইনাস সেলস ডিসকাউন্ট করে দিব, অর্থাৎ এটা হবে
আমরা নিশ্চয়ই জানি যে ইনকাম স্টেটমেন্টে আমরা কি করি, যে সেলস থেকে, নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, তারপর আমরা গ্রস মার্জিন পাই, সেখান থেকে আমরা আদার ইনকাম এক্সপেন্স ইত্যাদি বাদ দিলে আমরা নেট ইনকাম পাই। যদি আমরা গ্রস মেথড করে থাকি, তাহলে যদি হয়ে থাকে সেলস আমাদের 10,000 টাকা, সেখানে আমাদের সেলস ডিসকাউন্ট ছিল 80 টাকা, গ্রস মেথড অনুযায়ী 80 টাকা, তাহলে আমরা নেট সেলস যদি আর কোনো কনসিডারেশন না থাকে, অর্থাৎ রিটার্ন বা ইত্যাদি না থাকে, তখন আমরা বলবো 10,000 মাইনাস 80, অর্থাৎ 9,920 টাকা আমাদের নেট সেলস। এটা হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট। তাহলে গ্রস মেথডে যখন আমরা অঙ্ক করব, অর্থাৎ ম্যাথ করব, অর্থাৎ কাজ করব, তখন এই সেলস ডিসকাউন্ট যেটা আমরা পেলাম, সেটাকে আমরা ইনকাম স্টেটমেন্ট সেলস থেকে বাদ দিয়ে দিব। অন্যদিকে নেট মেথডে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করব, অর্থাৎ গ্রস মেথডে যদি এভাবে করি, যদি আমরা নেট মেথডে করি, তখন আমরা নেট মেথডে নেট তখন সেলস ডিসকাউন্টের বদলে আমরা পাবো সেলস ডিসকাউন্ট ফরফিটেড, অর্থাৎ সেলস ডিসকাউন্ট বাজেয়াপ্ত করা হলো। অর্থাৎ নেট মেথডে আমাদের শুরুতে কোনো সেলস ডিসকাউন্ট ছিল না, আর শুধুমাত্র সেলস ডিসকাউন্ট ফরফিটেড করা হয়েছে। তো এই সেলস ডিসকাউন্ট ফরফিটেড এর জন্য তখন আমরা এই সেলস থেকে লেস সেলস ডিসকাউন্ট এভাবে না করে, তখন আমরা যে হতে পারে অন্যান্য কোনো যদি সেলস এর আর কোনো কাজ না থাকে, সেলস রিটেল ইত্যাদি না থাকে, তখন এটাই হবে নেট সেলস। সেই সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো, বাদ দিলে পাবো গ্রস মার্জিন। সেই গ্রস মার্জিন থেকে যখন আমরা নিশ্চয়ই জানি ইনকাম স্টেটমেন্টে পরবর্তীতে গ্রস মার্জিন থেকে, অর্থাৎ সেলস থেকে হতে পারে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড লেস কস্ট অফ গুডস সোল্ড, সেখান থেকে আমরা যদি গ্রস মার্জিন পেতে পারি বা গ্রস প্রফিট পেতে পারি, জিপি পেলাম, গ্রস মার্জিন পেলাম। এই গ্রস মার্জিন থেকে আমরা মাইনাস করি, অর্থাৎ লেস করি আদার ইনকাম। গ্রস মার্জিন থেকে আমরা অ্যাড করি আদার ইনকাম এবং লেস করি আদার এক্সপেন্স, অর্থাৎ আদার ইনকাম অর এক্সপেন্স নিয়ে আমরা এই পর্যায়ে কাজ করি। তো সেলস ডিসকাউন্ট ফরফিটেড, যেটা পূর্বে আমি ধরে নিয়েছিলাম এটা আমার নেট মেথড অনুযায়ী আমাকে এটা অবশ্যই খরচ হবে, বাদ দিয়ে আমি সেলসটাকে রেকগনাইজ করছি, কিন্তু পরবর্তীতে এই ডিসকাউন্টটা আমাকে দিতে হয় না, তার মানে এটা আমার জন্য এক ধরনের ইনকাম। তাহলে এই ফরফিট অর্থাৎ বাজেয়াপ্তকে আমরা আদার ইনকাম হিসাবে কাউন্ট করব, কোথায়? আমার ইনকাম স্টেটমেন্টে, যেটাকে আমরা বলতেছি আদার ইনকাম। তাহলে আমরা গ্রস মেথড এবং নেট মেথডের মধ্যে জানলাম যে গ্রস মেথড এবং নেট মেথডে ডিসকাউন্টটাকে, অর্থাৎ গ্রস মেথডে সেলস ডিসকাউন্টটাকে সেলস থেকে মাইনাস করে দেখানো হয়, এবং নেট মেথডে সেটা আদার ইনকাম এর এক্সপেন্সের মধ্যে আদার ইনকাম হিসাবে সেলস ডিসকাউন্ট ফরফিটেড হিসাবে দেখানো হয়, ওই যে টাকাটা আমার পরবর্তীতে ডিসকাউন্ট দেওয়া লাগে নাই। এখন একটা প্রশ্ন হতে পারে, কোন মেথডটা বেটার? যে গ্রস মেথড এবং নেট মেথডের মধ্যে কোন মেথডটা বেস্ট? অর্থাৎ কোন মেথডটা প্র্যাকটিস করা উচিত? প্র্যাকটিক্যালি গ্রস মেথডটা বেশি ইউজ হয়, বেশি ব্যবহার করা হয়। প্র্যাকটিক্যালি গ্রস মেথড বেশি ইউজ হয়, তুলনামূলক আমরা যদি বলি গ্রস মেথড ইউজড হয়, ইউজ বেশি ইউজ হয়। অন্যদিকে আমরা যদি বলি নেট মেথড কম ইউজ হয়, কিন্তু কিন্তু নেট মেথড মোর বেটার। কারণ নেট মেথডকে আমরা মোর কারেক্ট বলতে পারি থিওরিটিক্যালি, কারণ নেট মেথড আমাদেরকে মোর ক্লোজলি এবং সঠিক ইনফরমেশন দেয়। কারণ আমরা জানি রিসিভেবলকে, আমরা পরবর্তী পার্টে দেখব যে রিসিভেবলকে রিয়েলাইজেবল ভ্যালুর মত করে আমাদের ফাইন্যান্স সিস্টেম দেখাতে হয়, নেট রিয়েলাইজেবল ভ্যালু কনসিডার করে। তো নেট রিয়েলাইজেবল ভ্যালু কনসিডার করার জন্য, নট রিয়েলাইজেবল ভ্যালু কনসিডারের জন্য অবশ্যই যখন আমরা নেট মেথডে করি, নেট মেথডে আমরা শুরুতে যেহেতু আমরা ধরে নিই যে ডিসকাউন্টটা বাদ দিয়ে দিলাম, তখন আমাদের এটা থিওরিটিক্যালি বলতে পারি যে এটা মোর কারেক্ট মোর কারেক্ট কিন্তু প্র্যাকটিক্যালি বেশি ব্যবহার হয় ক্রস মেথড। থিওরিটিক্যালি কেন মোর কারেক্ট? কারণ এটা শুরুতে আমরা ডিসকাউন্টকে বাদ দিয়ে কনসিডার করতেছি।
এ পর্যন্ত। আমরা পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট টু তে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট রিসিভেবল ভ্যালুয়েশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল এই যে আমরা দেখলাম যেটা ক্রিয়েট হলো, সেটা কোনো কারণে যদি আমরা না পেয়ে থাকি, সেটার ইম্প্যাক্ট কোথায় কোথায় কিভাবে করতে হয়, এবং এটা কিভাবে বেস ধরে এটাকে বের করতে হয়, যে কতটুকু আমরা পাবো না, সেটা আমরা আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী পার্ট আমরা খুব দ্রুতই আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।